আমরা দেখে নিবা, ঠিক আছে? আমি ক্লাসটা রেকর্ড স্টার্ট করলাম। আচ্ছা, আমরা যদি কোনো ফাইল তৈরি করতে চাই, তাহলে ফাইল তৈরি করার জন্য আমরা বেসিক্যালি এখান থেকে এই যে ভিএস কোড আছে, এখানে ফাইল বলে একটা আছে, আমরা নিউ ফাইল ওপেন করতে পারবো। এইখানে কার্সার নিয়ে গেলে, এই যে এইচটিএমএল ফোল্ডারটার উপরে কার্সার নিয়ে গেলে আমরা এখান থেকে ফাইল তৈরি করতে পারবো, ফোল্ডারও তৈরি করতে পারবো। আবার যদি কেউ মনে করে যে না, আমরা যে এখানে ফোল্ডারটা তৈরি করছি এইচটিএমএল ক্লাস অন নামে বা চিয়ার নামে, এইখান থেকে আমরা ম্যানুয়ালি একটা ক্লাস তৈরি করব, সরি ম্যানুয়ালি একটা ফাইল তৈরি করব, সেটা এখান থেকেও তৈরি করতে পারে। বাট আমরা সবসময় যেহেতু এই এনভায়রনমেন্টটার ভিতরে আছে, আমরা বেস কোডের যে এনভায়রনমেন্টটার ভিতরে আছে, আমরা এখানেই ফাইলটা তৈরি করব। আমরা এখানে ফাইলের নাম দিব আচ্ছা ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন ইন্ডেক্স আছে অথবা যে কোনো একটা নাম দিতে পারি আমরা, আমাদের যে ফাইলটা বা যে জন্য তৈরি করব, হোম পেজ, ইন্ডেক্স অথবা প্র্যাকটিস, যে নামে হয়। বাট আমরা একটা জিনিস এখানে একটু ব্যাখ্যা করি। এই জিনিসটা আমরা এই ফাইলটা তৈরি করার সময় এইখানে আমরা নাম দিয়েছি ডট এইচটিএমএল। এখন এই ডট এইচটিএমএলটা কি? এটা হচ্ছে একটা এক্সটেনশন। যেরকম আমরা যদি ডট এইচটিএমএল না দিয়ে আমরা যদি এখানে লিখতাম টিএক্সটি বা কোনো কিছু ডকুমেন্ট ডট টিএক্সটি, সরি এটা টিএক্সটি পড়িনি, শুধু টিএক্সটি গেছে, আমি এটা জাস্ট বোঝানোর জন্য একটু বোঝাই দিই, না হলে অনেকে যারা একবারে নতুন আছে, এই যে ডট টিএক্সটি তারপরে ডট ডিওসি, এইগুলোকে বলে হচ্ছে এক্সটেনশন। এই এক্সটেনশনটা কোনোভাবে আমরা দেওয়ার সময় যদি একটা স্পেস চেপে ফেলি বা কোনো হচ্ছে ভুল করে হচ্ছে এরকম, যদি একটা স্পেস দেওয়ার পরে ডট এইচটিএমএল দিলাম, ইন্ডেক্স দিলাম, দিয়ে একটা স্পেস দিলাম, এরকমভাবে কোনো কিছু করি, তাহলে আমাদের এই ফাইলটা কিন্তু প্রপারলি কাজ করবে না বা তৈরি হবে না। আমরা যে নামটা দিব একটা মানে ভালো একটা নাম দিব, ইন্ডেক্স দিছি, তারপরে হোম পেজ দিতে পারি, যে পেজের নাম, আমরা যে কোনো ফাইলের নাম, আমরা যে ধরনের কাজ করব সেই অনুযায়ী নামটা দিব। এবং দেওয়ার সময় আমাদের কাজ হবে এক্সটেন্ট, মানে এইচটিএমএল লিখছে, আমরা শুধুমাত্র এখন এইচটিএমএল নিয়ে কাজ করব, আমরা অন্য টিএক্সটি বা এগুলো নিয়ে কিছু দেখব না, আমরা শুধুমাত্র এইচটিএমএল নিয়ে কাজ করছি। আমরা সিএসএস হইলে ডট সিএসএস দিতাম নামটা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা নতুন এটা তাদেরকে জানা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একদম একটা এমটি ফাইল দেখতে পাচ্ছি এনভায়রনমেন্টে। এখানে আমরা যে ফাইলটা দেখতে পাচ্ছি একদম নতুন এবং এমটি। এই এমটি ফাইলের ভিতরে আমরা এইচটিএমএল লিখব। এখন আমরা গতকাল ক্লাসে এইচটিএমএল করানোর সময় W3 স্কুলে যখন আমরা দেখাচ্ছিলাম, এই W3 স্কুল থেকে আমরা একটা এরকম দেখতে পাচ্ছিলাম। প্রথম আমাদের ছিল ডক এইচটিএমএল, এইচটিএমএল ট্যাগ, আমরা সব কিছু এইভাবে দেখছিলাম। তো আমরা এই জিনিসগুলো ম্যানুয়ালি এখানে লিখতে পারি, অথবা এইখান থেকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। আরও একটা জিনিস আছে আমাদের, এই ভিএস কোড। অনেকে আছে এই জিনিসগুলো শর্টকাট আছে, এই শর্টকাটগুলো তাদের জানা দরকার, কিন্তু প্রথমে না জানলেও চলবে, তারা আস্তে আস্তে যখন ম্যানুয়ালি, তো টেক্সটগুলো লেখা শেখা উচিত, তার ম্যানুয়ালি দেখে দেখে যেটা আছে ডক টাইপ এইভাবে লেখা উচিত, ঠিক আছে? আর আমরা যদি চাই, এইখানে আমরা শিফট চেপে ধরে এক যে বাটনটা আছে, সেই বাটন 1 নম্বর যে কিবোর্ডের যে বাটন আছে, ওখানে একটা এই চিহ্নটা আছে, আমরা যদি এই চিহ্ন দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে সাজেস্ট করছে প্রথমে আছে একের এতে, এইখানে একটা ডকুমেন্ট তৈরি করার জন্য মানে কিছু জিনিস সাজেস্ট করছে, এটা আমাদের এই সাজেশনে চলে আসছে, আমরা ইন্টার দিলে এটা চলে আসবে। চলে আসার পরে অনেকগুলো জিনিস আসলো, এখানে দেখতে পাচ্ছি ডক টাইপ, এইচটিএমএল ল্যাং, ইংলিশ আসছে, তারপরে হচ্ছে হেড, বডি। আমরা ঠিক এই যে W3 স্কুলে যে জিনিসগুলো দেখেছিলাম সেই জিনিসগুলো এখানে আমরা একটা কিবোর্ডের প্রেসে চলে আসছে। এখন এই জিনিসগুলো কেউ একটা প্রেস করে, যদি যে অ্যাডভান্স লেভেলে আছে বা যে টুকটাক জানে তার এটা উচিত, বাট যে একবারে নতুন শুরু করছে তার উচিত এইগুলো ম্যানুয়ালি এরকমভাবে লেখা, এইভাবে ম্যানুয়ালি তার এগুলো লেখা, ডক টাইপ যেভাবে আছে সেইভাবে তাকে লেখাটা প্র্যাকটিস করা উচিত। তারপরে যে ট্যাগগুলো আছে এইচটিএমএল, সে এইভাবে ট্যাগগুলো লিখবে, লেখার পরে এন্টার দিলে এগুলো চলে আসবে। এই যে হেড, মানে যে বানানগুলো সম্পর্কে তার এই আইডিয়াগুলো হয়ে যাবে, যে কোনটার কি বানান আছে, তারপরে সিনটেক্সটা কীভাবে আসতেছে, সে এগুলো জানতে পারবে। তো আমি এটাও বলে দিলাম, যে একদম বিগিনার আছে সে একদম প্রথম থেকে যা আছে এই ডকুমেন্ট তৈরি শুরু থেকে সেজন্য ম্যানুয়ালি এগুলো লিখে নেয়, ডক টাইপ এইচটিএমএল থেকে শুরু করে এইচটিএমএল ট্যাগ, তারপরে হেড, কী কী আছে সেগুলো লিখে নেবে। এখন আমরা এইটা এক্সপ্লেইন করব, এর ভিতরে যা যা লিখছি, যে যে জিনিসগুলো গতকালকে বলেছিলাম, এখন আমরা এটা হচ্ছে এক্সপ্লেইন করব। এখন আমরা বডি ট্যাগের ভিতরে একটা এইচ টু ট্যাগ দিয়ে লিখলাম
HTML ক্লাস। আচ্ছা, এখন আমরা এই ডকুমেন্টটা দেখার জন্য বিভিন্নভাবে দেখতে পারি। এই ডকুমেন্টটা দেখার জন্য আমরা বিভিন্নভাবে দেখতে পারি। প্রথম যে জিনিসটা আছে, আমরা যে প্রথম আমাদের একটা ব্রাউজার ওপেন করা লাগবে। সর্বপ্রথম আমাদের একটা ব্রাউজার ওপেন করা লাগবে। আমাদের ব্রাউজার গুগল ক্রোম একটা ওপেন অলরেডি আছে, এই যে এটা ওপেন আছে। তো আমরা যে ফোল্ডারটা তৈরি করেছিলাম, চলে যাই, এই যে ফোল্ডারটা তৈরি করছে, আমরা এখানে আসবো। আমরা এখানে যদি একটা ক্লিক দিই, দেখবো যে পাশে ওপেন হয়ে গেছে। এই যে ওপেন করার জন্য যে সাজেস্টটা করতেছে, আমরা সাজেস্ট করলে আমাদের এইখানে দেখলাম চলে আসছে, এই যে HTML ক্লাস বলে এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমরা যদি এখানে কিছু লিখি, দেখে ওখানে চেঞ্জেস আছে কিনা। HTML ফার্স্ট ক্লাস লিখবো আমরা, ফার্স্ট ক্লাস, আমাদের এই চেঞ্জটুকু আমরা দেখব। এখন অটোমেটিক আমরা কোনো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি না। আমরা এখানে এই যে পেজটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখলাম চলে আসলো। আচ্ছা, ওয়েট, আমি ক্লাস নিচ্ছি, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি পরে দেখাবো, ঠিক আছে? আমাদের হচ্ছে ওই আপনি যদি ভিএস করে এটা একটু জুম করতেন ভালো হতো, আমাদের ও হচ্ছে আচ্ছা আরো আচ্ছা আচ্ছা, ভাইরা একটু করছে ও আর কি। আচ্ছা আচ্ছা, শিওর শিওর। এখন কি দেখা জি যায়? এখন জি, হ্যাঁ এখন ঠিক ওকে আছে। ওকে, হ্যাঁ আগে হ্যাঁ, একটু আমরা বুঝতে শিওর পারছিলাম শিওর। না আর কি। এরকম ধরনের কোনো থাকলে করবা, বাট কোনো জি এই কোড নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা থাকে, আমি তাহলে একটা বোঝানোর পরে সময় দেবো, তখন কোশ্চেনগুলো সাথে সাথে করবা, ঠিক আছে? জি ঠিক আছে, ওকে ওকে, ওকে। ঠিক আছে। আচ্ছা, এইটা ছিল। আচ্ছা, আমি এটাও একটু জুম করে দিই, এটাও জুম করে দিলাম, HTML ফার্স্ট ক্লাস। এখন একটা জিনিস দেখলাম, আমরা এইখানে কোনো কিছু লিখলে আমরা চাচ্ছি যে বারবার করে পেজ রিফ্রেশ দেওয়াটা আমাদের জন্য একটা ঝামেলার ব্যাপার, যে আমরা এখানে আরেকটা ট্যাগ লিখবো। এই যে এখানে এসে আমরা আরেকটা ট্যাগ লিখবো, H3, এর ভিতরে আমরা HTML প্র্যাকটিস এরকম নামে কিছু একটা লিখলাম। লেখার পরে এখানে আসার পরে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, পেজ রিফ্রেশ দিলে নিচে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের জন্য একটা ঝামেলার জিনিস, যে বারবার করে লিখবো, পেজ রিফ্রেশ দেবো, একটা সময় টাইম যাচ্ছে। তো এইটা সমাধান করার জন্য একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে VS কোডে একটা লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে। এটাকে কি বলে? লাইভ সার্ভার নামে এক্সটেনশন। সেটা লিখতে গেলে কি করতে হবে? এইখান থেকে আমার 4 নম্বর যে আইকনটা আছে, এক্সটেনশন, এই এক্সটেনশন আইকনটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা সার্চ বক্স আসছে। সার্চ বক্সে আমি এখানে লিখব লাইভ সার্ভার। এই যে আমার দেখলাম প্রথমেই চলে আসছে লাইভ সার্ভার। এইখান থেকে আমাদের কোনো এক্সটেনশন লাগবে, আমরা সেটা ইনস্টল করে নিব। আমার ইনস্টল করা আছে বলে আর ইনস্টল করা লাগলো না, না হলে এখানে ইনস্টল করে নিতে পারতাম লাইভ সার্ভার। আচ্ছা, এখন লাইভ সার্ভারটার কাজ কি এটা দেখাই। তার মানে একটা আমার পিসিতে ফেক সার্ভার ক্রিয়েট করে দিচ্ছে এই VS কোডের মাধ্যমে। এখন আমরা রাইট মাউস ক্লিক করলে, এই এডিটরের ভিতরে আমরা যখন রাইট মাউস ক্লিক করব, রাইট মাউস ক্লিক করলে প্রথম থেকে একদম নিচে এসে, নিচে 3 নম্বর অথবা 4 নম্বর এরকম দেখতে পাচ্ছি আমরা একটা ওপেন উইথ লাইভ সার্ভার। এইটার আবার কিবোর্ড শর্টকাট আছে, অল্ট এল ও, অল্ট তারপরে প্লাস এল, অল্ট তারপরে ও, এটা দিলে হবে। অথবা এইখানে রাইট মাউসে এসে আমরা যদি এরকম রাইট মাউসে এসে ওপেন লাইভ সার্ভার ক্লিক করি, তাহলে এখানে অটোমেটিক ওপেন হয়ে যাবে আমাদের ব্রাউজারে। এই যে আমাদের যে ব্রাউজারটা ছিল, এখানে অটোমেটিক ওপেন হয়ে যাবে। আসার সাথে সাথে দেখলাম 127.0.0.1 দিয়ে এই index.html একটা সার্ভারে এখানে ওপেন হয়ে গেছে। এই যে ডকুমেন্টটা ছিল, এইটার ঝামেলা আমাদেরকে আর যাওয়া লাগতেছে না, ঠিক আছে? এই যে ঝামেলাটা ছিল আমাদের যাওয়া লাগবে না। এখন এই লাইভ সার্ভারের কাজটা কি আমরা দেখি। লাইভ সার্ভারের কাজটা দেখাইতে গেলে আমার এইটা আমি একটু ছোট করে ফেলি, এইটাকে আমি একটু ছোট করে ফেলি। তাহলে এই যে আমার এখন স্ক্রিনে দুইটা দেখা যাচ্ছে না, আমি একটু মানে এটাকে আর একটু বড় করব, এটা এটা আর একটু বড় ঠিক করব। আছে, এটা দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, বড় করে দিলাম, ঠিক আছে? ওকে ওকে। ভাই আরেকটু আরেকটু ছোট করেন, হ্যাঁ, আর মানে একটু এবার ছোট একটু বেশি করব। বড় হয়ে গেছে। হ্যাঁ, এই ঠিক আছে না এখন? আচ্ছা, জি জি এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি দেখাই। আচ্ছা, এই যে আমি লিখলাম HTML। এখন মজার ব্যাপারটা আমরা এখন দেখতে পাবো। আমরা যদি এইচন ট্যাগ লিখবো, এইচন ট্যাগ লিখবো, HTML প্র্যাকটিস ক্লাস অন। এখন এই সেভ দেওয়ার সাথে সাথে, কন্ট্রোল-S দিয়ে সেভ দেওয়ার সাথে সাথে আমরা অটোমেটিক দেখছি একা একা নিজে নিজে ব্রাউজারটা রিলোড নিয়ে আমার এটা চেঞ্জ করে দিছে। আমি কিন্তু কোনো রিফ্রেশ দেইনি বা কিচ্ছু করিনি, দেখতে পেলাম আমরা এটা, মানে জি সবাই জি আশা করি দেখতে পাচ্ছি। তার মানে এটা আমি কেন দেখালাম, আমরা কিন্তু ম্যানুয়ালি এখান থেকে গিয়ে এইটা ক্লিক করে আমরা ওপেন করতে পারছিলাম। এই যে, কিন্তু এটার একটা ঝামেলা ছিল।
ঝামেলাটা হচ্ছে আমাদের বারবার করে পেজটা রিফ্রেশ দিতে হতো, বাট আমরা কোড করব, কোড প্র্যাকটিস করার সময় বারবার পেজ রিফ্রেশ দেওয়াটা আমাদের জন্য খুবই একটা ঝামেলার ব্যাপার। এই জন্য এই ঝামেলাটা আমরা নেব না বলে এই ভিএস কোডের লাইভ এক্সটেনশন আছে, লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে, সেটা ইনস্টল করে আমরা এই লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করলে আমরা এইখানে যা লিখবো সব অটোমেটিক আমরা এখন থেকে ওইখানে দেখতে পাবো। ঠিক আছে, এটা তো বুঝতে পারছি না মোটামুটি। এই যে আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে সেভ করলাম, সেভ করার পরে দেখব ও নিজে নিজে পেজ রিফ্রেশ নিয়ে ওর যেটা দেখানো সেটা দেখিয়ে দিছে। আচ্ছা, এখন তাহলে আমাদের কোডে চলে যাই। আমরা যে একটা কোড লিখছি, এই কোডটার ভিতরে আমরা প্রথমে এক্সপ্লেন করছিলাম ডক টাইপ এইচটিএমএলটা কি। ডক টাইপ এইচটিএমএলটা হচ্ছে আমাদেরকে ব্রাউজারে আমরা যে কারেন্ট আপডেটের যে ভার্সনটা আছে এই ভার্সনটা মানে ব্রাউজারকে বোঝানোর জন্যই আমরা লিখি যে একদম আপডেটেড ভার্সনটা আমরা ব্যবহার করতেছি ডক টাইপ এইচটিএমএল দিয়ে। ঠিক আছে, আর এরপরে আমি বলেছিলাম আমাদের এইচটিএমএল কোডটা শুরু হয় এই যে এইচটিএমএল ট্যাগ দিয়ে, এই এইচটিএমএল ট্যাগ দিয়ে। এই এইচটিএমএল ট্যাগ আমরা এইভাবে যে এইচটিএমএল ট্যাগটা আছে আমরা কিন্তু নিজেরা এইভাবে প্র্যাকটিস করে নেব এইচটিএমএল ট্যাগ। এরপরে আসবে আমাদের বলেছিলাম এইচটিএমএল এর ভিতরে দুইটা অংশ থাকে, একটা থাকে হেড আর একটা থাকে বডি। এই যে একটা অংশ থাকে হেড আর একটা অংশ থাকে এখানে নিচে বডি। এখন কোনটা কি কাজ করে আমি এক এক করে এক্সপ্লেন করব। আমাদের আগের কোডটা চলে যায়, আমরা এই যে এখানে এক এক করে এক্সপ্লেন করব। এখন একটা জিনিস দেখছি, আমরা বডি অংশে লিখলাম এবং এইখানে একটা হেড অংশ লেখা আছে। এখন আমরা যে এই হেডের ভিতরে অনেকগুলো কিছু লিখছি, একটা টাইটেল লিখছি, মেটা ট্যাগ লিখছি, অনেক কিছু লিখছি, তো এই কোনো কিছু আমরা কি এই ভিউ পোর্টে আমরা কি দেখতে পাচ্ছি? এইখানে না না, এটা হেডের কোনো কিছু দেখা কিছুই যাচ্ছে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে ব্যাপারটা হেডের কাজ কি আমরা এখন এইটা আগে সর্বপ্রথম এক্সপ্লেন করব আসলে হেডের কাজ কি। এই হেডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এইচটিএমএল এর। এই হেডের কাজ হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের এক্সাম্পল দিয়ে বোঝাইতে পারি। ওয়েবসাইটটা ধরলাম, আমরা ক্রিকবাজ নামে একটা ওয়েবসাইটে আসলাম। এই যে এইটা দিয়ে লাইভ ক্রিকেট খেলার যে লাইভ স্কোরগুলো আছে সেইগুলো দেখাই। আসার পরে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, আমরা এই ভিউ পোর্টের ভিতরে একটা অংশ দেখতে পাচ্ছি, আর ব্রাউজারের এইখানে এই ট্যাবে একটা অংশ দেখতে পাচ্ছি। ট্যাবে একটা কি অংশ দেখছি, এইখানে একটা ট্যাবের নাম আছে, একটা আইকন আছে, এরকম কিছু দেখতে পাচ্ছি না আমরা এখানে? এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ট্যাবের নাম এবং একটা আইকন। এখন আমাদের এই ইনফরমেশনগুলো না, তার মানে এই পেজের ভিতরে যে ভিজিবল ইনফরমেশনগুলো যেগুলো দেখব সেইগুলো আমরা শুধুমাত্র বডির ভিতরে লিখবো এবং নন ভিজিবল অংশগুলো আমরা লিখবো হেডের ভিতরে। এখন তাহলে এক এক করে বলি, আমরা যে পেজটা বানাইছি এটার আমরা নাম দেব HTML ক্লাস অন। এখন আমরা আমাদের যে ডকুমেন্টটা ছিল আমরা সেটাই চলে যাই। এই যে এখন লেখার সাথে সাথে কি আমরা দেখতে পাচ্ছি সবাই এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে, ট্যাবের নাম HTML ক্লাস অন। আগে ছিল জি আগে ছিল কিন্তু ডকুমেন্ট, এই যে পাশের ট্যাবে কিন্তু এখনও ডকুমেন্ট আছে, কিন্তু এখন হয়ে গেছে HTML ক্লাস অন। আমরা যদি HTML ক্লাস অন না দিয়ে শুধু এইভাবে দিই যে মানে বড় হাতের অক্ষরে দিই সব HTML বেসিক, HTML বেসিক, ঠিক আছে, এটা দিই। এই যে আমরা এখানে দেখব যে আপডেট হয়ে যাবে এইখানে। আমাদের এটা যদি সেভ হয়ে থাকে তাহলে ও অটোমেটিক আপডেট করে দিবে। এই যে আমরা দেখতে পাচ্ছি HTML বেসিক এখানে চলে আসছে। আমরা তার মানে আমাদের এই যে টাইটেল যে ট্যাগটা আছে, আমরা HTML এ কি শিখবো? আমরা HTML এ সব শিখবো ট্যাগ। আমরা সর্বপ্রথম কি শিখছি? HTML ট্যাগ। HTML ট্যাগ কি করে? HTML ট্যাগটা HTML এর একটা ডকুমেন্টকে পুরোপুরি র্যাপ করে দেয়। এই যে ল্যাং ইং, এটা কি কাজ করে আমি পরে বোঝাবো। এটা একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট যখন বোঝাবো তখন ওটা পরে বোঝাবো, ঠিক আছে? আচ্ছা, এইখানে হচ্ছে হেড, এরপরে HTML দিয়ে আমাদের পুরো ডকুমেন্টটা র্যাপ করা থাকবে। এরপরে দুটো অংশ আসবে, একটা হলো বডি আর একটা হলো হেড। হেড অংশটা থাকে নন ভিজিবল অংশ। নন ভিজিবল বলতে একটা ওয়েবসাইটের একটা পেজে যাবতীয় ইনফরমেশন থাকবে এই হেডের ভিতরে। এখন এর মধ্যে একটা ট্যাগ আছে এই টাইটেল, এই টাইটেল ট্যাগটা শুধুমাত্র হেডের ভিতরে লিখতে হয়। এটা লিখলে কি কাজ করে? আমাদের যে ট্যাবের যে একটা নাম থাকবে, যে পেজের নাম, সেই নামটা আমাদের লেখার জন্য এই হেডের ভিতরে টাইটেলের ভিতরে আমাদের লেখা লাগবে। আমরা যে নামটা লিখবো সেটা আমাদের এখানে শো করবে। আচ্ছা, এইটা ছিল টাইটেলের কাজ, ঠিক আছে?
এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, মেটা সার্চ ক্যারেক্টার সেট, এটাকে ফুল লেতে বলে ক্যারেক্টার সেট, ঠিক আছে, চার্জ CHARSET, তো এটাকে ফুল মিনিংভাবে বলে ক্যারেক্টার সেট। UTF-8, এই জিনিসটা কি UTF-8? আমরা জানি যে মানে আমরা যারা বাইনারি নিয়ে হচ্ছে পড়াশোনা করছি, যদি কেউ ICT বই পড়ে থাকে, তো এই জিনিসগুলো যদি কারোর পড়াশোনা করা থাকে তাহলে একটা জিনিস জানি যে আমরা এইখানে যে টেক্সটগুলো লিখতেছি, এই টেক্সটগুলো আমরা কম্পিউটারে কোনো কিছু বোঝাইতে গেলে আমাদের ও বাইনারি ছাড়া কোনো কিছু বোঝে না। এখন আমাদের বাইনারিতে যে হচ্ছে আস্কি ভ্যালু কোড আছে, আস্কি কোড বা আস্কি ভ্যালু আছে, সেইটা হচ্ছে 128 পর্যন্ত। এখন এর বাইরে আরও অনেকগুলো ক্যারেক্টারের জন্য কিছু কোড আছে, সেই কোডটার নাম আমি এখন এই মুহূর্তে মনে করতে পারছি না, সেইটা 6000 7000 পর্যন্ত ক্যারেক্টার বা সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারে। তো আমরা যদি এই ব্রাউজারে কোনো বাংলা লিখে যদি বোঝাইতে যাই, তাহলে সেই বোঝাইতে গেলে যে UTF-8, এই যে সাপোর্ট, এইটা UTF-8 এই ক্যারেক্টার সেট, এইটা দিয়ে যদি বুঝাই দিই আরও একটা জিনিস, এই UTF-8 আমরা কিন্তু এইখানেও দেখতে পাচ্ছি ইনকোডিং করার জন্য। এই VS কোডের নিচে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এখানে আরও একটা মজার জিনিস, এই ব্রাউজারে আছে UTF-8, তার মানে আমরা যদি এইখানে কোনো বাংলা টেক্সট লিখি, হিন্দি লিখি, আরবি লিখি, এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজে কিছু লিখি, তো সেইটা আমাদের মানে এই এডিটরে লেখানোর জন্য আমরা UTF-8 সিলেক্ট করে রাখছি, এবং এইখানে মেটা ট্যাগ দিয়ে, এই মেটা ট্যাগটার কাজ কি? এই মেটা ট্যাগটার কাজ এইখানে আমাদের পেজের যে ইনফরমেশনগুলো রিপ্রেজেন্ট করার জন্য এই মেটা ট্যাগটা ব্যবহার করা হয়। তো প্রথম এখানে যে সার্চ সেট, তার মানে ক্যারেক্টার সেট যে অ্যাট্রিবিউট UTF-8 দিছে, এই কারণে আমরা যে কোনো হচ্ছে টেক্সট লিখবে বা যে কোনো কিবোর্ডের যে কিওয়ার্ড লিখলে সেইটার জন্য একদম যা লিখছি সেইটা টেক্সটটা হুবহু সেইভাবে দেখায়, সেটার জন্য আমরা এই UTF-8 লিখছি। এখন সহজভাবে বলি, আমরা যদি বাংলা লিখতে চাই বা হিন্দি লিখতে চাই, তাহলে আমরা এই কোডটা এখানে এইটাই সিলেক্ট করে রাখবো আমাদের ব্রাউজারকে চেনানোর জন্য। আমাদের যে আধুনিক ব্রাউজার আছে, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে সাফারি, এইগুলো ওরা সব UTF-8 সাপোর্ট করে, এবং আমাদের এই যে বাংলা লেখা বা অন্যান্য যে কোডগুলো লিখবো সেইগুলো সাপোর্ট করবে। আচ্ছা, এরপরে কি আসছে? এটা হলো প্রথম মেটা ট্যাগ ছিল, এই সেম মেটা ট্যাগ। আচ্ছা, এটা মজার ব্যাপার হচ্ছে মেটা ট্যাগের কিন্তু কোনো ক্লোজ ট্যাগ নাই, মেটা ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ। এই যে আমরা এরকম অনেকগুলো সিঙ্গেল ট্যাগ পাবো যেগুলোর কোনো ক্লোজ ট্যাগ নেই, যেরকম বডি ট্যাগের ক্লোজ ট্যাগ আছে, HTML এর ক্লোজ আছে, হেডের ক্লোজ আছে, কি টাইটেলের ক্লোজ আছে, কিন্তু মেটা ট্যাগের কোনো ক্লোজ ট্যাগ নাই। এই মেটা ট্যাগের কোনো ইনফরমেশন লিখতে গেলে আমরা অ্যাট্রিবিউট হিসেবে লিখি। এই অ্যাট্রিবিউটটা কি আমরা পরে আস্তে আস্তে ডিটেলসে আসবো, এখন শুধু এইটুকু বুঝি যে আমরা ট্যাগের ভিতরে এই জায়গায় যদি কোনো ইনফরমেশনগুলো লিখি সেগুলোকে অ্যাট্রিবিউট বলে। একটা HTML ট্যাগের অ্যাট্রিবিউট বলে। HTML ট্যাগের কোনটার কোন অংশ বলে আমরা একটু পরে এগুলো আরও বিস্তারিত জানবো। এরপরে যে মেটা ট্যাগ আছে, এই মেটা ট্যাগটার কাজ হচ্ছে এখানে আমরা লিখে দিছি যে নেমটা কি দিছি ভিউপোর্ট, এবং এর কন্টেন্ট হিসেবে কি দিছি ওয়াইড ডিভাইস ইনিশিয়াল স্কেল 1.0। তার মানে আমরা এইটাকে যদি যে কোনো ডিভাইসে নিয়ে যাই মোবাইল রেসপন্সিভের জন্য, যদি মোবাইলের যে আমাদের ব্রাউজারগুলো থাকে সেই মোবাইলের ব্রাউজারে, তারপরে অন্যান্য ব্রাউজারে আমরা এখন কিন্তু এটাকে জুম করছি, এই যে জুম করে 150 নিয়ে আসছি, এটা স্কেল করে করে এটা আমাদেরকে জুম করে দেখাচ্ছে। তো আমরা যদি এই ইনিশিয়াল স্কেল 1.0 এটা সিলেক্ট করে দিই, তাহলে আমাদের ঠিক যে ভিউ পোর্টে গিয়ে, মানে এইটাকে আমরা যদি এরকম মানে সরি আমি এখানেই দেখাই, রেসপন্সিভ করে আমরা যদি ছোট করতে চাই, এইখানে ছোট করতে চাই, তার মানে আমার অরিজিনাল ভিউ পোর্টটাই আমাকে দেখাচ্ছে। এখানে অরিজিনাল ভিউ পোর্টটা যদি আমি দেখতে চাই, অরিজিনালটাই দেখাবে, ঠিক আছে, একদম আসল যেভাবে টেক্সট আছে, শুধু এই মেটা ট্যাগটার কারণে এই ট্যাগটা এই কাজ করে। ঠিক আছে, আমরা আপাতত 2টা মেটা ট্যাগ শিখলাম। এখন আমরা যখন আরও রিয়েল লাইফের কোনো এক্সাম্পল করব, রিয়েল লাইফের কোনো হচ্ছে প্রজেক্ট করব, তখন আমরা আরও অনেক মেটা ট্যাগ শিখব। সেই মেটা ট্যাগগুলো কী কাজ করে সেগুলো তখন দেখব। যেরকম আমরা কোনো আমাদের কোনো ইউআরএল, যেরকম এই ইউআরএলটা আছে, আমরা যদি এখন এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, শেয়ার করার সময় আমার পেজের কী ইনফরমেশন সেই সোশ্যাল মিডিয়াতে দেখাবে, দেখানোর জন্য যেরকম টুইটারে, ফেসবুকে, তো কি এই যে ইমেজটা আছে, আমরা যদি চাই আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের সাইটের প্রথম যে বড় ইমেজটা আছে সেই ইমেজটা দেখানোর জন্য কিভাবে দেখাবে সেইটা সেট করতে গেলে
আমাদেরকে এরকম করতে হবে যে এই মেটা ট্যাগের ভিতরে বলে দেওয়া লাগবে টুইটারের জন্য মেটা ট্যাগ, ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য এইগুলো দিতে হবে। তো এগুলো খুবই অ্যাডভান্স টপিক, আমরা এখন ওগুলো আপাতত না যাই, বাট আমরা এটা বলে রাখলাম, আমরা নেক্সট টাইম রিয়েল লাইফ প্রজেক্ট করার সময় এগুলোর উপরে আমরা জোরদার করব। আচ্ছা, তাহলে আমাদের আপাতত হেডের ভিতরে 2-3টা জিনিস শেখা হয়ে গেছে। এখানে আরও কিছু ট্যাগ লেখা হয়, আর যেরকম আরেকটা ট্যাগ আছে লিঙ্ক ট্যাগ। এই লিঙ্ক ট্যাগটা কী করে, আমরা এখানে একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি রিল। তো আর রিয়েল এটা দিয়ে কী বোঝায়, এটা একটা সংক্ষিপ্ত রূপ, এর পূর্ণরূপ হচ্ছে রিলেশন। এই রিলেশনটা কিসের সাথে, স্টাইল শিট। স্টাইল শিট বলতে আমরা যদি কোনো সিএসএস ফাইল তৈরি করি, এখানে আমরা পরবর্তীতে, এটা হলো শুধু এইচটিএমএল শিখছি, পরবর্তীতে সিএসএস শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো, সেইগুলো আমাদের এই এইচটিএমএল এর সাথে সংযুক্ত করতে হলে আমাদের এই হেডের ভিতরে গিয়ে এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে বলে দিতে হবে এইভাবে অ্যাপ ডট সিএসএস এরকমভাবে আমাদেরকে বলে দিতে হবে। তো এই লিঙ্ক ট্যাগ কী করে, আমাদের অন্যান্য যে ফাইল আছে সেই ফাইলগুলোকে অ্যাটাচ করার জন্য আমরা লিঙ্ক ট্যাগটা ব্যবহার করে থাকি সাধারণত। এই লিঙ্ক ট্যাগ দিয়ে আরও কাজ করা যায়, যেরকম আমরা এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে সিবি নামে একটা ক্লিকবাজের যে একটা আইকন আছে, আমরা এখানে কিন্তু ইন্টারনেটের একটা আইকন দেখতে পাচ্ছি, এটাকে বলে ফ্যাব আইকন। তো আমরা যদি ওই ফ্যাব আইকনটা দেখাইতে চাই, তাহলে আমাদেরকে এই সেম জিনিসটা এই লিঙ্কের ভিতরে গিয়ে আমাদেরকে বলে দিতে হবে যে আমরা এইখানে আমরা একটা লোগো অ্যাড করতে চাই ফ্যাব আইকন হিসেবে, সেইটা দিতে হবে। তো আমরা সেটাও যদি মানে একটু দেখাই, মানে চেষ্টা করি, সেটাও লেখার চেষ্টা করে, আমরা যেহেতু সবগুলো দেখছি এক এক করে, আমরা ওটাও যাব। ঠিক আছে, আমরা তাহলে একটা লিঙ্ক ট্যাগ লিখব। আচ্ছা, লিঙ্ক ট্যাগটা আমরা আর একটা লিখি লিঙ্ক আমরা কি করব, রিলেশনের উপরটা ছিল স্টাইল আমাদের অটোমেটিক, বাট আমরা এটা দিব আইকন কেন দিব, আমরা এটা ইমেজ বা আইকনটা যেটা দেখাইতে চাইছি সেইটা দেখাবো। আর আরেকটা অ্যাট্রিবিউট আছে এই সারেপের ভিতরে, আমরা আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দেখাবো। আর একটা আছে টাইপ, এই টাইপটা আমরা বলে দিব আমরা কি টাইপ লিখতে চাচ্ছি, আমরা ইমেজ দিয়ে অথবা মানে এইখানে আমরা কোনো পিএনজি ইমেজ নিব নাকি এসভিজি নিব বা কি নিব, অথবা হচ্ছে জেপিজি, যে ধরনের ইমেজ না নেই না কেন এই লিঙ্কের ভিতরে এই সারেপ দিলে আমরা সেইটা এখানে বলে দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি আমাদের গুগল থেকে বা এইখানে যে লোগোটা আছে এই ক্লিকবাজার, আমাদের যেহেতু নিজেদের প্র্যাকটিস করতেছে, আমাদের আপাতত কোনো লোগো নেই, এটা কি আছে আমরা একটু দেখি, এটা আমরা হচ্ছে নিতে পারি কিনা। এইটা আমরা ডাউনলোডও করতে পারি, অথবা এইখানে যে মানে মেটা ট্যাগের ভিতর থেকে আমরা ওইটাকে কপি করেও নিয়ে আসতে পারি। এইখানে যে মেটা ট্যাগের ভিতরে যে লিঙ্ক করা আছে সেটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। আচ্ছা, এই যে দেখি এটা আমাদের এখানে কাজ করে কিনা, ওই লিঙ্কটা কোনোভাবে যদি কাজ করে তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে আচ্ছা, না এটা কাজ করবে না, কারণ এই লিঙ্কটা ভ্যালিড না, আমাদের আইকনটা নাই। এই আইকনটা যদি থাকতো তাহলে আমাদের এটা কাজ করতো, আমরা এই লোকাল ফাইলে দিলে। আমরা চাচ্ছি যে কোনো একটা ইমেজ, এখানে যে ইমেজটা দেখি লোগো, এটা এসবিজি কিনা, আচ্ছা এটার একটা লিঙ্ক আছে। আচ্ছা, দেখে এটা কি আসে। আচ্ছা, যাই হোক, এটাতে আমরা সময় ক্ষেপণ করবো না, যেহেতু আমাদের হাতে সময় কম। আমরা এইখানে কোনো এই সেমভাবে আমাদের একটা ইমেজ ফোল্ডার বানাবো, এবং যদি কোনো আইকন থেকে থাকে এই রকমভাবে আমরা আইকনটা নিয়ে এসে এইখানে বসাই দিলে, সেটা লিঙ্কটা অ্যাটাচ করে দিলে আমাদের আইকনটা এইখানে দেখাবে। এই যে বেসিক এই পাশে এখানে একদম ভ্যালিড যে আইকনটা ছিল সেটা আমাদের এখানেই দেখাই দিত। আমাদের যেহেতু ভ্যালিড নাই, এরকম ফ্যাব আইকনের মতো করে আমরা লিঙ্ক ট্যাগ দিব, তারপরে রিলেশন দিব, আইকন, তারপরে আমাদের যে ইমেজটা বা আইকনটা আছে সেটা দিয়ে আমরা এখানে অ্যাটাচ করে দিব। এইটা ছিল ফ্যাব আইকনের জন্য। তারপরে আমরা কি কি শিখলাম মেটা ট্যাগের জন্য, মানে হেডারের ভিতরে যা যা ছিল যে ইনফরমেশন, কীভাবে একটা সিএসএস ফাইল অ্যাটাচ করতে হবে, জাভাস্ক্রিপ্ট, কীভাবে হচ্ছে মেটা ট্যাগ দিয়ে মানে আমরা ক্যারেক্টারে কোন ধরনের ক্যারেক্টার লিখবো সেইগুলো শিখলাম। মানে এই ব্যাপারটা হচ্ছে মূলত আমাদের হেডার যে ট্যাগের ভিতরে যা যা আছে আমরা এখনও পর্যন্ত যা শিখলাম সবই নন ভিজিবল, কারণ আমাদের ভিজিবল পার্টে আসেনি। এবং আমরা যদি এখানে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে আমাদের যে হেড পার্ট আছে এই হেড পার্টের ভিতরে আমরা দেখতে পাবো এই যে আরও অনেক কিছু আমাদের ব্রাউজার থেকে হচ্ছে সেন্ড করছে, এগুলো আমরা এদিকে না যাই,
এই যে দেখতে পাচ্ছি একটা মেটা ট্যাগ আছে, টাইটেল, এইচটিএমএল সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা কিন্তু নন ভিজিবল, সবগুলো হচ্ছে ব্রাউজারের নন ভিজিবল কার্ড। এইগুলো হচ্ছে ব্রাউজারকে দেখানোর জন্য, ব্রাউজারকে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা চলে যাই তাহলে আমাদের ভিজিবল পার্টে। ভিজিবল পার্ট কোনটা? বডি ট্যাগ। এই বডি ট্যাগের ভিতরে আমরা যাই লিখি না কেন সব কিছু আমাদের ভিজিবল পার্টের ভিতরে চলে আসবে। তাহলে আমরা যেহেতু এইচটিএমএল শিখছি, আমরা এইচটিএমএল একটা একটা করে, আচ্ছা একটু সময় নিই। আমরা হেড ট্যাগ যে এখনো পর্যন্ত যা শিখলাম, আপনাদের তোমাদের কোনো কি কোশ্চেন আছে এখানে, যে কোনোটা বুঝতে পারোনি বা আমি দ্রুত চলে গেছি বা এরকম কোনো কোশ্চেন থাকলে একটু বলো, আমরা 2-1 মিনিট এটা একটু সময় ব্যয় করি। সবাই একটু হচ্ছে আনমিউট করে একটু বলো। আমার তো কোনো সমস্যা নাই, বাদ বাকি কারো থাকলে ভাই ইনশাল্লাহ আপাতত কোনো সমস্যা নাই সবাই ভাই। একটু রেসপন্স করো, ঠিক আছে? যে আমার আমার এখনো বুঝতে কোনো অসুবিধা নেই, যদি পরে সমস্যা হয় সেগুলো প্র্যাকটিস করে আবার। আচ্ছা, কথা বুঝতে পারছি না আমি, একটু বিস্তারিত ভালো করে বললে বুঝতে পারবো। আপাতত কোনো সমস্যা না, যদি প্র্যাকটিসে পরে কোনো সমস্যা থাকে সেগুলো আমি জিজ্ঞাসা করে নিই হ্যাঁ হ্যাঁ, আপনাদের কাছ শিওর থেকে। শিওর। মাহফুজ, তারপরে হচ্ছে মাসুদ জানা ভাই। জি ভাইয়া, না হেডের ভিতরে কোনো প্রবলেম আমার নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক ভাই আছে, আপাতত ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই ভাই, ওকে ঠিক পরবর্তীতে হলে আছে। জানাবো। হ্যাঁ, তাহলে আমরা আমাদের যে ভিজিবল যে পার্টটা আছে, আমরা আমাদের ভিজিবল পার্টে চলে আসি, ঠিক আছে? আমাদের যে ভিজিবল পার্টটা হচ্ছে বডি ট্যাগের ভিতরে আমরা যা লিখবো, তাহলে আমরা একটা, মানে আমি আপাতত এইচটিএমএল এর কোনো সিলেবাস ফলো না করে, আমি যেহেতু আমি জানি যে তোমরা এইচটিএমএলটা এখান থেকে W3 স্কুল থেকে যা আছে একদম প্রথম থেকে ধরে সবগুলো শিখবা। আমি কিছু কিছু জিনিস বেসিক ইনফরমেশন বলবো, যে জিনিসগুলো তোমরা অনেক সময় এড়িয়ে যাও বা শেখো না, সেই জিনিসগুলো বলবো, ঠিক আছে? যেরকম হচ্ছে অ্যাট্রিবিউটের কথা বলবো, একটা এইচটিএমএলকে ভেঙে কীভাবে হচ্ছে এইচটিএমএল তৈরি হয়, তার ভিতরে কোনটাকে কি বলে, এই জিনিসগুলো একটু ব্যাখ্যা করবো এখন, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে একটা কথা বলছিলাম গতকালকে ক্লাসে, এইচঅন ট্যাগ। আচ্ছা, এই এইচঅন ট্যাগের এইচ ফ্যামিলি বলা হয়। এইচ ফ্যামিলিতে কয়টা ট্যাগ আছে? 7টা ট্যাগ আছে। H1, H2, H3, H4, H5, H6, H6 পর্যন্ত আছে, ঠিক আছে? এখন এইগুলো আমরা যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, এটা যদি আমরা লিখি, আমরা 7টা লিখলাম, ঠিক আছে? 2, এখানে যদি 3 দেই, আচ্ছা আমার এইগুলো অটো হচ্ছে চেঞ্জ হওয়ার হচ্ছে এক্সটেনশন আছে, অনেক কিছু আছে, আমি আপাতত এইগুলো এখানে রাখিনি। 6 1 2 3 4 5 6, আচ্ছা আমরা 6 পর্যন্তই দেখি, ঠিক আছে? আমাদের পেজ, আচ্ছা এখন 6 পর্যন্ত দেখার পরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা কিন্তু কোনো সিএসএস লিখিনি এখানে। আমরা এইখানে আমাদের এই কোডের ভিতরে কোনো সিএসএস লিখিনি, না লেখার ফলে আমাদের একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা H1 H2 H3 এইভাবে লেখার পরে আমরা H1 ট্যাগটাকে সব থেকে পাওয়ারফুল দেখতে পেলাম। পাওয়ারফুল এই কারণে এইটা অনেক বোল্ড এবং বড় আকারে আসছে। এর ডিফল্ট ফন্ট সাইজ, এটা এক একটা ব্রাউজারের উপরে ভ্যারি করে যে এই সনট্যাগটার ডিফল্ট কত ফন্ট সাইজ নেবে। আমরা এইখানে এই ডেপ টুলগুলো আস্তে আস্তে দেখবো, এবং কোনটা কী করে ডিফল্ট দেখতে পাচ্ছি আমাদের 32 পিক্সেল নিছে এই সনট্যাগটা, ডিফল্টভাবে আমাদের 32 পিক্সেল নিছে। আমরা যদি H2 ট্যাগ দেখি, ডিফল্টভাবে আমাদের 24 পিক্সেল নিছে। তার মানে এই সনট্যাগটা আমাদের সব থেকে মোস্ট পাওয়ারফুল, এবং এটা ডিফল্টভাবে আমাদের ব্রাউজার আমাদেরকে রিটার্ন করতেছে 32 পিক্সেল, এবং এটার ফন্ট ওয়েটও যদি আমরা দেখি 700 পিক্সেল ডিফল্ট। আমরা কিন্তু কোনো কিছু সিএসএস এ লিখিনি, এইগুলো ডিফল্ট আমাদেরকে ব্রাউজার দিচ্ছে। তার মানে আমাদের একটা ট্যাগ লিখতে গেলে, মানে আমরা এইচটিএমএল ট্যাগ নিয়ে যখন আলোচনা করছি তখন এইচ ফ্যামিলি নিয়ে আমরা এইটাকে সাধারণত টাইটেল হিসেবে ব্যবহার করি, ঠিক আছে? আমি এইটাকে আমরা টাইটেল হিসেবে ব্যবহার করি। এখন আমি জানি যে তোমরা এই জিনিসগুলো W3 স্কুল থেকে কিছু কিছু জিনিস শিখে নিবা, আমি এইগুলো এক্সপ্লেন করার থেকে তোমরা শিখে নিবা, আমরা পরে সিএসএস একটু বেশি সময় দিব। এখন আমি এই কোনটাকে কি বলে একটু এগুলো বলি। আচ্ছা, এই যে এইচঅন লিখলাম, এইখানে আমরা আরও একটা ট্যাগ লিখি,
আমরা ডিভ লিখবো, ঠিক আছে? ডিভের ভিতরে HTML ক্লাস, এইটা যদি দিয়ে আমাদের ওখানে দেখাবে। আমরা এই যে ডিভ লিখছি, ডিভটা হচ্ছে একটা ক্লাস, এটাকে ডিভিশন বলা হয় ফুল, এর শর্টকাটে ডিভ দেওয়া হয়েছে, ডিভ দিয়ে এটা একটা ট্যাগ বানানো হয়েছে। এই ট্যাগের ভিতরে আমরা লিখছি HTML ক্লাস। এখন এইটাকে বলে ট্যাগ, HTML এর ট্যাগ, আর এইটাকে বলে HTML এর কন্টেন্ট, ঠিক আছে? এই ট্যাগের ভিতরে যেটা লেখা হয়, এখন কিছু কিছু ট্যাগ আছে যে ট্যাগের আবার মানে ক্লোজ ট্যাগ নাই, যেরকম এটা মেটা ট্যাগ আছে, আরও অনেক অনেক ট্যাগ আমরা সামনে পাবো, সেই ট্যাগগুলোর ক্লোজ ট্যাগ থাকবে না। এখন আমি এই জন্য এগুলো বলতেছি, এইগুলো জানা লাগবে তোমাদের, ট্যাগের ভিতরে কোনটাকে কি বলে। এটাকে বলে HTML ট্যাগের কন্টেন্ট, এইটাকে বলে HTML ট্যাগ, এবং এর ভিতরে এই যে ফার্স্ট ব্র্যাকেট এবং মানে ট্যাগের যে প্রতীক বলে এইগুলোকে, ঠিক আছে? ট্যাগের যে এই যে ব্র্যাকেটটা আছে, ক্লোজ করা আছে ডিভের আগে এবং পরে, এটাকে ট্যাগের প্রতীক বলে। এরপরে স্পেস দিয়ে আমরা যেটা লিখব, ঠিক আছে? যেরকম কোনো একটা ডাটা লিখতে চাইলে ডাটা ইনফো, এটা ধরো লিখলাম, কি লিখবো আমরা? HTML। এইগুলোকে বলে হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটগুলো আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসগুলো জানা লাগবে। আমরা তার মানে এই ট্যাগটা আমরা লিখলাম, এটাকে এক্সপ্লেন করতে হলে আমাদের এইটাকে বলে HTML ট্যাগ, ট্যাগের নাম, এইটাকে বলে HTML ট্যাগের অ্যাট্রিবিউট, এবং এইটাকে বলে HTML ট্যাগের কন্টেন্ট, ঠিক আছে? এই তিনটাকে এইভাবে ব্যাখ্যা করতে হয়। এখন আমরা যদি, আচ্ছা তোমরা একটু বলো যে আমি হচ্ছে HTML এর ট্যাগগুলো আরও কিছু ট্যাগ নিয়ে একটু এক্সপ্লেন করবো কিনা, যেরকম হচ্ছে h1 লিখলাম, p ট্যাগ, এগুলো তো কমন জিনিস, মানে এগুলো নিয়ে খুব ব্যাখ্যা করার কিছু নাই। তোমরা যদি বলো আমি আরও কিছু ট্যাগ নিয়ে একটু ব্যাখ্যা করবো, যদি তোমরা বলো, আচ্ছা আনমিউট করে একটু বলো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওই যে যেগুলো বিশেষ করে প্রাইস লিখতে হয়, ডেফিনেশন লিখতে হয়, মানে ওই কিছু কিছু ট্যাগ আছে যেগুলো একটু আনকমন মতো আর কি, ওইগুলো একটু। হ্যাঁ, ওইগুলো বলা যায় যে আমরা যখন প্রজেক্ট করব, আমরা তো একটা প্রজেক্ট করে দেখাবো HTML এবং CSS করার পরে, তো তখন আমরা এক একটা করে যখন ট্যাগ আসবে তখন আমরা একটু এক্সপ্লেন করব। আমি চাচ্ছিলাম, আমি যদি যেহেতু তোমাদেরকে একটু শর্টকাটে হচ্ছে HTML ক্লাসটা নিতে চাচ্ছিলাম, পরিচিত করতে দিতে চাচ্ছিলাম যে কোনটাকে কি বলে, তোমরা জেনে গেলে পরে বাসায় HTMLটা প্র্যাকটিস করে আসলে। আমি CSS এর জন্য 2টা ক্লাস নিলাম, যে তোমাদের HTML CSSটা শেষ হওয়ার পরে একটা প্রজেক্ট করে দেখাবো একদম ফিগমা থেকে, পিক্সেল পারফেক্ট কীভাবে ডিজাইন করতে হয়, এবং হচ্ছে HTML পারফেক্ট একটা HTML লিখতে হয় কীভাবে, অ্যাট্রিবিউট, ওই যে আমি যেরকম করে দেখাইছিলাম একটা পেজের পারফরমেন্স বাড়ানোর জন্য যা যা করা লাগে, তা কোথায় হচ্ছে কি ব্যবহার করা লাগবে, তখন আমি এই জিনিসগুলো এবং ট্যাগগুলো এক্সপ্লেন করব। আমি চাচ্ছি তোমরা এই W3 স্কুল এইটাকে ফলো করে প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে একটু জেনে ফেলো, এখানে কি কি আছে, যা যা আছে সবগুলো সম্পর্কে তোমরা একটু জেনে ফেলো। আমার এখানে বলতে হলে তোমাদের HTML শেখাইতে হলে ও 2-3টা জিনিস শেখানো লাগে, একটা হচ্ছে টেবিল আর একটা হচ্ছে লিস্ট। তারপরও আশা করব যে তোমরা এই জিনিসগুলো হচ্ছে শিখে ফেলবে, ঠিক আছে? আমি টেবিল এবং লিস্টে যদি কোনো সমস্যা থাকে সামনে আমাদের দরকার হলে আমরা একটা ক্লাস এটার জন্য আলাদা করে নিব। এখন যদি না সমস্যা না থাকে তাহলে তোমাদের উপরে আমি ছেড়ে দেবো এটা, তোমরা হচ্ছে HTML CSS গুলো এইখান থেকে ফলো করে, একদম প্রথম থেকে ফলো করে আমরা নেক্সট যেদিন ক্লাস নেব আমি আশা করব তোমরা এগুলো শিখেই তারপর আসবে নেক্সট ক্লাসে, যা যা আছে একদম এই ফর্ম পর্যন্ত। খুব বেশি সময় লাগবে না আমার ধারণা এটা, ঠিক আছে? জি ভাইয়া, ওইটাই বেটার হয়, ওই যে প্রজেক্ট করার বলছেন ওখানে শেখালে আরো ভালো। হ্যাঁ, জি ভাইয়া, ওই যে লাইভ প্রজেক্টের সময় তখন হচ্ছে গিয়ে কোন ট্যাগটা কোথায় ব্যবহার হচ্ছে ওইগুলো দেখলে আরো বেটার বুঝতে বেটার পারবেন। হবে, হ্যাঁ হ্যাঁ। তার মানে ওইটার যদি তুমি না খুঁজে পাও, যেরকম এই যে আমি ফরম্যাটিং আসছি, এই ফরম্যাটিংয়ের জন্য অনেকগুলো হচ্ছে ট্যাগ আছে, এই যে বি ট্যাগ হচ্ছে স্ট্রং, এই জিনিসগুলো আমি তোমাদের একবার করে বলে গেলাম কোনটা কী কাজ করে। এখন তোমরা কিন্তু আসলে বুঝবা না যে এটা কখন কোথায় ইউজ করব। তার থেকে আমি একটা ফিগমা ডিজাইন হচ্ছে ম্যানেজ করার চেষ্টা করব, যেখান থেকে সবগুলো ট্যাগ এবং সবগুলো আছে একটা লাইভ প্রজেক্ট নিয়ে আসার চেষ্টা করব। তোমরা আশা করব এইখান থেকে তোমরা পড়ে পড়ে কোন জিনিসটাকে কী বলে, আমি তো বলেই দিছিলাম পাশে গুগল ট্রান্সলেটর থাকবে, এখান থেকে তোমরা পড়বা।
এবং নিজেরা কল দিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করব। কেউ একজন বললে যে হচ্ছে সুপার স্ক্রিপ্ট টেক্সট, সাব স্ক্রিপ্ট টেক্সট, ইনসার্টেড টেক্সট এগুলো কীভাবে কী কাজ করে আমি আসলে ভালো করে বুঝতেছি না। তোমরা যে ভালো করে বোঝো নিজেরা একটু ডিসকাস করলে, কারণ আমি যেহেতু তোমাদেরকে একটা সিএমএস শেখাবো এবং একটা প্রজেক্টের দিকে যাব বা এরকম টার্গেট আছে, তো এইগুলোতে যদি বেশি সময় ব্যয় করি তাহলে তোমাদের জন্য সেটা আরও হচ্ছে বেশি হবে আর কি, যে লস হয়ে যাবে আর কি, আমার কাছে এটা মনে হয়। আর আরও একটা কাজ করতে পারো, তোমরা এগুলো দেখবা, দেখতে দেখতে যদি কোনো কিছু না বুঝতে পারো, যারা একদম নতুন আছে, যে কোনোটা বুঝতে পারছি না, গ্রুপে আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোয়েশ্চেন করে দেবো বা স্ক্রিনশট দিবা যে এই জিনিসটা আমি বুঝতে পারছি না, একটু আমাকে হচ্ছে যদি এক্সপ্লেন করা হতো বোঝানো হতো, আমি ভয়েস মেসেজ দিয়ে হোক বা মেসেজ লিখ হোক তোমাদেরকে সেটা বুঝাই দেবো। কিন্তু আমি আশা করব এইখানে যে কটা একদম পর্যন্ত ফর্মের যে কটা লিঙ্ক আছে, আমি আশা করব তোমরা প্রত্যেকটা লিঙ্কের ভিতরে আসবে এবং এরকম নিচে পর্যন্ত এসে দেখবে, ঠিক আছে, যে কি আছে না আছে, কি লেখা আছে আমি একবার দেখি। যেরকম HTML ক্লাস, এই ক্লাসটার ভিতরে আসার পরে যে কিভাবে ক্লাস কি করছে না করছে সব আশা করি তোমরা দেখবা এর ভিতরে এসে। কি বলছে বোঝা গেছে সবার? জি আচ্ছা জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমি আজকে আর শুধু আমার এই জিনিসটা একটু এক্সপ্লেন করার দরকার ছিল যে HTML ট্যাগের হেডের যে ট্যাগটা আছে এটা, এবং কিভাবে কোন ট্যাগটাকে কি বলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাইছিলাম, যে তোমরা পড়ার সময় এবং বোঝার সময় এগুলো যেন বুঝে বুঝে পড়ো এবং দেখো। তাহলে আমি নেক্সট ক্লাসে দেখা যাচ্ছে আমি তোমাদেরকে CSS শেখাবো। এখন CSSটা কিভাবে শেখাবো, যে CSSটা কিভাবে লিখতে হয় পারফেক্ট একটা একদম, মানে আমি CSS নিয়ে এখন একটু 2-1 মিনিট হচ্ছে ব্যয় করি, ঠিক আছে। আমি CSS নিয়ে তোমাদেরকে দেখাবো যে একটা মানে বড় প্রজেক্ট করার সময় যে এইরকম একটা মেথোডোলজি আছে, BME মেথোডোলজি, BME CSS হচ্ছে মেথোডোলজি। এই মেথোডোলজি ফলো করে CSS কিভাবে লিখতে হয়, তাহলে তুমি মানে কখনো যদি ইন্টারভিউ বোর্ডে তোমার প্রজেক্ট দেখতে চাই বা কোনো কোম্পানি যদি তোমার প্রজেক্ট দেখতে চাই, তুমি পারফেক্টলি এই প্রজেক্টগুলো হচ্ছে ব্যাখ্যা করতে পারবে, দেখাইতে পারবে, এবং তোমার কোডটা যদি সুন্দর হয় তারাও তোমার কোডটা পছন্দ করবে। আমি তোমাদেরকে মূলত HTML CSS শেখানোর কারণ হচ্ছে এটা, যে তোমরা কোডটা যেন সুন্দর করে লেখা শেখো, যে কীভাবে লিখতে হয়, কীভাবে ট্যাগের নাম দিতে হয়, কীভাবে হচ্ছে ক্লাসের নাম দিতে হয়, কীভাবে মডিউল করে করে HTML লিখতে হয়। যে মানে অনেকে HTML লিখতে বললাম, আমি বললাম একটা ছোটো আমার একটা অংশ বানিয়ে দাও, সে খুব ছাড়াবেড়া করে কোড লিখে আমাকে কোনো রকম ডিজাইনটা দিল, সেইটা আমি কোড পড়তে গিয়ে দেখা যাচ্ছে আমার অবস্থা কাহিল হয়ে গেল। এইরকম যেন না হয়, কি করে পারফেক্ট একটা কোড লেখা লাগে, কি করে হচ্ছে CSS ক্লাসের নাম ডিক্লেয়ার করতে হয়, তারপরে হচ্ছে এক্সট্রা কোনো CSS না লিখে মডিউল করে করে কি CSS কীভাবে লিখতে হয়, আমি এই জিনিসগুলো তোমাদেরকে সব এক এক করে শিখাই দেবো, ঠিক আছে। নেক্সট 2টা ক্লাস নেব, সেই নেক্সট 2টা ক্লাসে একদম CSS এর বেসিক শেখাবো। বেসিক শেখানোর পরে আমি 3 নম্বর ক্লাসে আমরা একটা প্রজেক্টে চলে যাব, তাহলে দেখা যাচ্ছে যে তোমরা হচ্ছে এই জিনিসগুলো আরও ভালোভাবে আয়ত্ত করতে পারবা। একটু ফাস্ট হবে, প্রথম থেকে একটু ফাস্ট হবে, তোমাদের একটু কষ্ট করা লাগবে, ঠিক আছে। হ্যালো, জি ভাই। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা আজকে তাহলে মনে হয় আর 10 মিনিট মতো আছে আমাদের ক্লাস, তাহলে এবার সবাই একটু বলো যে তোমাদের হচ্ছে আজকের ক্লাসও তোমাদের বলার মতো মানে এরকম হয়নি, যে কেমন লাগছে ক্লাসটা এখনও বলার মতো হয়নি আশা করি। তারপরেও যে তোমাদের কোনো যদি আরও এক্সট্রা কিছু জানার থাকে বা কোনো এর থেকে ভালো ইমপ্রুভ করা লাগে বলো, আমি সেইভাবে তোমাদেরকে হচ্ছে নিজে থেকে আরও করবো আর কি, ইমপ্রুভ করবো, ঠিক আছে। আর যদি আজকে যা যা শিখলে কোনো কোয়েশ্চেন থাকলেও সেটা করতে পারো। আমার কাছে একটা প্রস্তাব ছিল আর কি, যদি একটু শুনতেন। হ্যাঁ হ্যাঁ শিওর। সেটা হচ্ছে মানে যে মাসুদ মামা যেমন আছে, মেহেদি মামা আছে, তারপর হচ্ছে আমার ফ্রেন্ড আছে একটা। হুম তো মামারা তো সব হচ্ছে মানে নতুন স্টার্ট করছে আর কি। হুম তো যেহেতু আমি তো অনেক আগে থেকে করছি, 1-1.5 মাস হুম HTML এর উপরে মোটামুটি বলা যায় ভালোভাবে, হুম একটু সময় নেই আমি আর কি প্রত্যেকটা ভালোভাবেই করছি। হুম এবং মাহফুজ মামা আছে, আপনি আছেন। তো হুম হচ্ছে মানে মামারা যদি যায় আর কি, তো আমরা হচ্ছে আমার বিশ্বাস যে আমি যেগুলো মানে সময় নিয়ে নিয়ে করছি, আপনার কাছ থেকে অনেক অ্যাডভাইস নিছি। হুম এবং আপনি যেহেতু চাচ্ছেন আমরা আসলে বেসিক একটু নলেজটা নিয়ে আপনি আমাদেরকে যেটা বলবেন যেন আমরা বুঝতে পারি, এই জন্য তো আমাদের আসলে জানা লাগবে।
তো হুম তারা তো এখন নতুন, এজন্য হুম আমি চাচ্ছিলাম যে তারা যদি চায়, আহ, মানে আমি মাহফুজ মামা হচ্ছে একটা এইচটিএমএল এর সুন্দর করে একটা শর্টকাট একটা ক্লাস নিতে পারি আর কি। এবং আমার মনে হয় এটা সব থেকে বেটার হবে, যেহেতু আপনি মানে যখন করাবেন তখন এটা বুঝতে পারাটা আমার মনে হয় জরুরি। এই জন্য আর কি ফার্স্টে যদি আমি যতটুকু জানি বা মাহফুজ মামা যতটুকু জানে, আবার হচ্ছে আমার তাজ্জুদ আলী মামা আছে ওইখানে, আমার আমি বিশ্বাস যে বলি এইভাবে আমি তিনজন বলি শোনো, করলে। হ্যাঁ সাদিক আমি বলি এই ব্যাপারটা। জি তোমরা যেহেতু তোমাদের যে ফ্রেন্ড আছে বা নতুন যারা আছে একদমই শিখছো, আশা করি তারা সবাই যদি আমাদের খুব কাছে থেকে থাকে, মানে আমাদের একই গ্রামে বা বাজারে একই যদি হয়ে থাকে, তো এই জিনিসগুলো জি লার্নিংটা হচ্ছে মানে স্টাডি করার সময় স্টাডি ফেসটা কীভাবে করতে হয় বলি শোনো। আমি হচ্ছে তোমাকে মানে তোমাদেরকে আমি তোমার দৌড় করাবো না, আমি তোমাদের প্রথম থেকে একটা কথা বলেছিলাম দৌড় করাবো না, কিন্তু কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আসলে এক্সপ্লেইন করতে গেলে, যেরকম আমি যদি তোমাদেরকে এইচটিএমএল শেখাতে যাই পুরোপুরি, তাহলে আমাকে এই এইচটিএমএল সিএস এর উপরে অন্তত 2 থেকে 3 মাস সময় ব্যয় করা লাগবে। ভালো করে বুঝো, ঠিক আছে? আমি জি তোমাদেরকে 2 থেকে 3 মাস সময় ব্যয় করা লাগবে। এখন আমি চাচ্ছি না যে আমি তোমাদেরকে এইচটিএমএল সিএসএস এর উপরে 2 থেকে 3 মাস সময় ব্যয় করাই। আর এইটা এইচটিএমএল সিএসএস আসলে এরকম কোনো জিনিসও না, অনেক ইম্পর্ট্যান্ট এবং জিনিস, কিন্তু খুব বেশি আহামরি কষ্ট হবে এরকম না। এইটার জন্য তোমরাও অনলাইনে ক্লাস নেওয়া বা এইগুলো করে বেশি সময়ও ব্যয় করো না। তোমরা এরকম করো, তোমরা যারা এক জায়গায় আছো, হয় তোমার বাসায় আসতে বলো, না হয় বাজারে আসো, একজনের একটা ল্যাপটপ নিয়ে এসে বা কিছু নিয়ে এসে, এইটার জন্য যে খুব বেশি সময় ব্যয় করতে হয় এরকম না, একটা খাতা কলম নিয়ে এসে তোমরা 3 জন 4 জন এক জায়গায় বসো, বসে একদিন তোমরা মনে করো 20টা ট্যাগ নিয়ে আলোচনা করলে। এইচটিএমএল এর যে এইচটিএমএল আছে, এই এইচটিএমএল এর 20টা ট্যাগ আছে, এই ট্যাগগুলো নিয়ে আলাপ আলোচনা করলে, ঠিক আছে? আলাপ আলোচনা করার সময় যেরকম আমি এখানে ফরম্যাটিং দিছি, কই ফরম্যাটিং, এখন টেক্সট তুমি যখন জি হচ্ছে টেক্সটটাকে ফরম্যাটিং বলতে কি বোঝায়, একটা টেক্সটের ফরম্যাটিং করার জন্য এইচটিএমএল এর ভিতরে কি কি ট্যাগ ব্যবহার করা যায় সেই জিনিস নিয়ে তোমরা আলাপ করলে, এক একজন এক একটা জিনিস নিয়ে আলাপ করার সময় তোমরা নিজেরাও বুঝলে এবং অন্য একে বোঝালে। এরকম যদি না হয়, হঠাৎ করে তুমি কালকে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার সময় তোমার একা একা ভালো লাগছে না, তোমার আর একটা ফ্রেন্ডের বলে যে গুগল মিটে আমরা একসাথে পড়ি বা একসাথে প্র্যাকটিস করি, তুমি বিএস কোডে ঢুকে ওরা ধরা হচ্ছে কোড প্র্যাকটিস করতে থাকলে, তোমার ফ্রেন্ডকে ব্যাখ্যা করলে বা বললে, তোমার ফ্রেন্ড যদি তোমার কাছ থেকে ওটা শুনেই বসে থাকে, বা তোমার আরও যারা মানে এরা আছে, যারা তোমরা হচ্ছে শিখতেছো, তোমরা যদি ওই শিখা পর্যন্ত বা তোমার কাছ থেকে দেখা পর্যন্তই থাকে, তারা যদি এর ভিতরে না যায় বা ভিএস কোডে যদি কোনো কোড না লেখে, তাহলে সে কিন্তু কখনোই লিখতে পারবে না। এখন তাকে কি করা লাগবে শোনো, আমি কিন্তু তোমাদের কাছ থেকে ওয়েট করব যে তোমরা নেক্সট ক্লাসে আসার পরে প্রথম 5 মিনিট ব্যয় করব, তোমরা কি এই ফর্ম পর্যন্ত কি আসছো, যদি ফর্ম পর্যন্ত এসে থাকো, তোমাদের কোনো কোশ্চেন আছে যে এই জিনিসটা তোমরা বুঝতে পারো নি, এখন তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ধরে নিব তোমরা ভালো করে পড়োনি বা বুঝোনি। আর তোমাদের যদি কোশ্চেন থেকে থাকে তাহলে আমি ভাববো যে না তোমরা আসলে দেখছো কিছু কিছু জিনিস, যেরকম ফ্যাব আইকন, এই ফ্যাব আইকনটা নিয়ে আমি খুব হালকা বলছি, কিন্তু তোমরা পড়ার সময় বা এটা করার সময় দেখলে যে কিছু একটা বুঝতে পারো নি, আমাকে যদি জিজ্ঞাসা করো যে এইভাবে না লিখে আমরা কি ওইভাবে লিখতে পারি, তাহলে আমি বলবো যে না তোমরা এই জিনিসটা পর্যন্ত দেখছো। এখানে আই ফ্রেম আছে, আই ফ্রেমটা তোমরা সাধারণত খুব একটা বোঝার কথা না, যে আই ফ্রেম কীভাবে কী করে না করে, এখন তো আমি এটা ডেসক্রাইবও করিনি, তোমরা জি বললে, আই ফ্রেম বলার পরে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বুঝাই দেবো যে কীভাবে আই ফ্রেম করে এ করে। কিন্তু তুমি যদি এটা নাই দেখে থাকো যে আই ফ্রেম ট্যাগটা কী কাজ করে, এর ভিতরে কী করা হয়, যদি না করে থাকো তাহলে তো তোমরা বুঝবা না। এখন আমি এই জিনিসটা একটা একটা করে ধরে ধরে ক্লাসে ছেড়ে দিলে আমার এইখান থেকে 4 নম্বর পর্যন্ত আসবে, আমি যেভাবে বোঝাই। তো এই 4 নম্বর পর্যন্ত আসার সাথে সাথে আমার 1 ঘন্টা শেষ হয়ে যাবে, কারণ আমি তো বলেছি যে আমি ইনডেপথ ছাড়া বা খুব একদম যে কোনটা কীভাবে কাজ করে সেইভাবে না বুঝে খুব দ্রুত দৌড়ে যেতে পারি না, ঠিক আছে? এই জন্য জি যেরকম হচ্ছে হেডিং, আমি হেডিংটা করার জন্য যে বলেছি যে এই মানে H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ আছে, সেটা একবার বলে দিছি, কিন্তু আমার আসলে ওইটা বলারও ইচ্ছা ছিল না, যে আমার ওইটা বলেছি এই কারণে যে দেখানোর জন্য তোমরা এই ট্যাগগুলো শিখে নেবা, কোন ট্যাগটা পাওয়ারফুল, কোনটা কখন ইউজ করে। আমি এবার প্রজেক্ট করার সময় তোমাদেরকে বলবো যে তোমরা H1 থেকে H6 পর্যন্ত করছিলে না, H1 আমরা কোথায় ইউজ করব, যে 6টাই তো H6, এইচ ট্যাগ না লিখে আমরা পি ট্যাগ লিখেও তো করতে পারি, সেটার ফন্ট সাইজ ফন্ট ওয়েট বাড়িয়েও তো আমরা একটা টাইটেল দিতে পারি, কিন্তু এই সনি কেন লিখবো?
আমি তোমাদের ব্যাখ্যা তো এইটাই করব যে তোমরাও পড়বা, আমিও ব্যাখ্যা করব যে আমাদের এটা এসইওতে কাজে লাগে, যে আমরা কোথায় গুগলে যেরকম কোনো কিছু সার্চ দিলে এরকম লিখি যে ফুটবল স্কোর ধরো লিখলাম, ঠিক আছে, ফুটবল স্কোর এই যে লিখলাম, লেখার পরে আমাকে অনেকগুলো লিঙ্ক ফেরত দিচ্ছে। এই যে এই লিঙ্কগুলো কোথা থেকে আসে, কি নামে আসে, এটা কেন বড় হাতে রয়েছে, এটা কেন ছোট হাতে রয়েছে, আমি তো তোমাদেরকে এইগুলো শেখাবো। আমি যদি তোমাকে HTML ধরে শেখাতে যাই তাহলে তোমরা এইগুলো শেখার প্রতি বা অনেক লেন্দি হয়ে যাবে ক্লাস, তখন তোমাদের শেখার প্রতি চলে আসবে, ঠিক আছে। আমি প্রজেক্ট করানোর সময় তোমাদেরকে এইগুলোই শেখাবো যে এই এসইওতে কী কাজে লাগে, এটা কেন হচ্ছে এই এই সন ট্যাগটা ব্যবহার করা লাগবে না H2 ট্যাগ ব্যবহার করা লাগবে, কোন জায়গায় এই সন ব্যবহার করা লাগবে, একটা পেজে একটা বা দুইটার বেশি এই সন ট্যাগ ব্যবহার করা ছাড়া উচিত না, এইগুলো আমি তোমাদেরকে শেখাবো। এই জন্য তোমরা হেডিং কী কী আছে শিখে ফেলবা, প্যারাগ্রাফ লেখার জন্য কয়টা ট্যাগ ব্যবহার করতে হয় সেইটা শিখে ফেলবা। আমি যখন প্রজেক্ট করাবো তখন আমরা বলবো যে এখন একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করবো, তখন তোমরা সাপোর্ট করবো যে আমরা ডিপ না লিখে কেন পি ট্যাগ লিখলাম, বিআরই কেন লিখলাম, বিআর না লিখে আমরা অন্য কোনোভাবে লাইন ব্রেক করতে পারতাম কি না। এই জিনিসগুলো তোমরা পড়বা, আমি তোমাদেরকে এক এক করে ব্যাখ্যা করব, ঠিক আছে, এই জিনিসগুলো দেখাবো। এই সবগুলো দেখলে তোমরা হচ্ছে একটু প্যারা খাবার টেবিলটার জন্য আমি দেখা যাচ্ছে তোমাদের কোনো একটা ক্লাসে বা কোনো একটা প্রজেক্ট করার সময় সুন্দর করে এই টেবিলগুলো বুঝাই দেবো যে কিভাবে, যদি বুঝতে না পারো, আর যদি বুঝে ফেলো তাহলে তো কোনো কথাই নেই। মানে আমার কথা বুঝতে পারছো সবাই? আমার মূলত হচ্ছে উদ্দেশ্যটা জি। কি? জি ভাই। জি জি ভাই, বেসিক গুলো আমাদেরই দেখতে বলছেন, তারপর আপনার হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। প্রজেক্ট করার সময় তখন ডিটেইলসে বোঝাবেন যে হ্যাঁ, এইটা হ্যাঁ। এই ট্যাগটা কেন ব্যবহার করছো, ওই ট্যাগটা কেন ব্যবহার মানে করছো। আমি HTML এর বেসিক যদি তোমাদের শেখাতে যাই, আমি আশা করবো HTML এর বেসিক কঠিন কিছু না, ঠিক আছে, কিন্তু আমরা যখন প্রজেক্ট শিখবো তখন এক্সপ্লেইন করবো, কিন্তু বেসিকটা তোমরা একটু পড়ে নাও, কারণ এই বেসিকটা আসলে বোঝানো লাগে না। HTML খুবই সহজ একটা জিনিস, কিন্তু কঠিন আছে কখন, যখন প্রজেক্ট করতে যাই, সেটার স্কার্টন বানাতে যাই, তারপরে হচ্ছে এটা এইগুলো হচ্ছে লেখার জন্য আমরা এটা মজা পাবো। এখনো পর্যন্ত আমাদের ক্লাসে মজা পাচ্ছি না, আমরা মজা পাবো যখন একটা প্রজেক্ট শুরু করব, তখন আমাদের নিজেদের পোর্টফোলিও বানাবো, অনেক কিছু যখন শুরু করব তখন। আমাদের ক্লাসটা আর মনে হয় হাফ মিনিট আছে, ঠিক আছে, এখনই শেষ জি। হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকি, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে গ্রুপে করবো, নেক্সট ক্লাসে আমরা যেন অবশ্যই এগুলো শিখে আসি। আমাদের নেক্সট ক্লাসটা নেক্সট বৃহস্পতিবারে চেষ্টা করব, অথবা আমি জানিয়ে দিব, কিন্তু শনি রবিবার ফিক্সড। ওকে ভাই। যে শনি রবিবারের মাঝখানে আর একটা দিন একটু ক্লাস হ্যাঁ, হ্যাঁ। নিলে আমাদেরও হয়, বেটার হয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।